গ্রিন কেমিস্ট্রি হচ্ছে পল অ্যানাস্টাস, যেটা তোমরা অলরেডি জেনে গেছো। ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা গ্রিন কেমিস্ট্রি সেটা কি বলতো? এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট কমানোকে নেওয়া বা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা পলিথিন বেরিয়েছে বায়োডিগ্রেডেবল, এটা গ্রিন কেমিস্ট্রি। আমি আজ যেটা পেয়েছি তার প্রফিট ফিউচার জেনারেশনও পাবে, এটাকেই বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাই স্যার, আজ আমরা কি পড়ব? আজ আমরা যেটা পড়ব সেটা হলো গ্রিন কেমিস্ট্রি কি, মিন্স হোয়াট ইজ গ্রিন কেমিস্ট্রি, মেইনলি ইটস ইম্পর্টেন্স, দেন গোলস অফ গ্রিন কেমিস্ট্রি, অ্যান্ড ফাইনালি ব্যারিয়ার্স টু ইমপ্লিমেন্ট দ্য গ্রিন কেমিস্ট্রি। হোয়াট ইজ গ্রিন কেমিস্ট্রিতে একটা জিনিস যেটা আমি এখানে শো করিনি, সেটা হচ্ছে ফাদার অফ গ্রিন কেমিস্ট্রি হচ্ছে পল অ্যানাস্টাস, যেটা তোমরা অলরেডি জেনে গেছো। মানে ওনার উপরে কেউ নেই এবং ওনার বইও আছে, যদি চাও পড়তে পারো। প্রথম যে গ্রিন কেমিস্ট্রির কনসেপ্ট, যেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি কি, মানে অ্যাকচুয়ালি কি জিনিসটা শুরু করা প্রচন্ড কঠিন। মানে তুমি একটা জিনিস নতুন কিছু শুরু করবে, লোককে বোঝানো সেটা খুব কঠিন, যেটা হচ্ছে আমাদের ওই গ্যালিলিওর ক্ষেত্রে হয়েছিল। মানে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টকে তুমি পুরোপুরি ঘোরাবে। আমি এই কনসেপ্টটা জানি, কিন্তু সেই কনসেপ্টটা ভুল, আমাদের এটা করা উচিত নয়, আমাদের এই ধরনের জিনিস করা উচিত, এই জিনিসগুলোকে নিয়ে আসা সেটা খুব কষ্টকর। কারণ প্রথম দিকে কেউ সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। তাই এনার অবদান হচ্ছে গুরুত্বপূর্ণ। অবদানটা গুরুত্বপূর্ণ। এখন লোকে বুঝেছে এখন, তখন তো বুঝতে পারবে না, কারণ যখন বলে গেছে তখন তো উনি তো কেউ খেয়াল করেনি জিনিসগুলো। এখন ধীরে ধীরে রিয়েলাইজ করেছে। ওনাকে ওই জন্য ফাদার অফ গ্রিন কেমিস্ট্রি বলা হয়। এবার যেটা বলি যে গ্রিন কেমিস্ট্রি অ্যাকচুয়ালি যে সংজ্ঞাটা সেটা হচ্ছে অনেক ব্রড। এরকম ভেবো না যে গ্রিন কেমিস্ট্রি সংজ্ঞা হচ্ছে একটা শর্ট, আমি একটা সংজ্ঞা বললাম সেটা আমরা মনে রাখবো, তা নয়। অ্যাকচুয়ালি গ্রিন কেমিস্ট্রি জিনিসটা কি, এইখানে থেকে একটা সংজ্ঞা আমি লিখে দিয়েছি, গ্রিন কেমিস্ট্রি ইজ আ কেমিস্ট্রি ফর এনভায়রনমেন্ট ইনক্লুডিং দ্য প্রোডাকশন এন্ড ইউজেস অফ লেস হ্যাজার্ডাস সাবস্টেন্সেস, বলে আরো অনেক কিছু আছে। আর এইখানে আমার একটা নিজস্ব সংজ্ঞা, যে ইজ অ্যান অ্যাপ্রোচ টু দ্য সিনথেসিস, প্রসেসিং এন্ড ডিজাইন অফ কেমিক্যালস দ্যাট রিডিউসেস রিস্ক টু হিউম্যানস এন্ড এনভায়রনমেন্ট বাই মিনিমাইজিং দ্য ইউজ এন্ড জেনারেশন অফ হ্যাজার্ডাস সাবস্টেন্সেস। আমার ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা গ্রিন কেমিস্ট্রি সেটা কি বলতো? এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট কমানো। ক্লিয়ার হয়েছে? ও যেটা বলছিল একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আর একটা গ্রিন কেমিস্ট্রি, এর মধ্যে অনেক মানে একটা বিস্তর পার্থক্য আছে। লোকে ভাবে যে এনভায়রনমেন্টাল আর গ্রিন কেমিস্ট্রি একটা একই ধরনের জিনিস, তা নয়। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি মানে কি, কেমিস্ট্রির সাথে এনভায়রনমেন্টের রিলেশনটা কি সেটা আমি জানছি, কোনটা ক্ষতিকর কোনটা ক্ষতিকর নয় সেইগুলো আমি জানছি। সেটা হচ্ছে ডেটা কালেকশন। মানে কি কোন কেমিক্যালটা কি ধরনের হ্যাজার্ডাস কিনা, সে কি ধরনের ক্ষতিকর, সেইটা আমি জানছি। গ্রিন কেমিস্ট্রি কি বলতো? গ্রিন কেমিস্ট্রি হচ্ছে এক ধরনের জিনিস, সেটা ওয়ান সেন্টেন্সে একটা জিনিস খুব ভালো বলা যায়। সেটা হচ্ছে এই আমরা বলি না যে প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। মানে যখন একটা ডিজিজ হয়ে গেছে তখন দেখবে সেটা কিওর করা খুব মুশকিল। যেটা করা উচিত কি, তার আগের জিনিসটা প্রিকশনটাকে নেওয়া, বা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমরা বলি, যেটা প্রিভেন্ট করা, সেই প্রিভেনশনটা আমার প্রয়োজন। তাহলে প্রিভেনশনটা আমি কোথায় করব? আমার যে হার্মফুল কেমিক্যালগুলো তৈরি হচ্ছে বা আমরা ইউজ করছি, যেগুলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে, সেই ডেটাটা তো আমার কাছে আছে। তাহলে তার ইউসেজ গুলো আমরা কমাবো, অথবা তার রিপ্লেসমেন্ট খুঁজবো, আমরা অন্য কিছু খুঁজবো। এখানে যে জিনিসগুলো বলা হচ্ছে দেখো, টু ইজ অ্যান অ্যাপ্রোচ টু দ্য সিনথেসিস, প্রসেসিং অ্যান্ড ডিজাইন অফ কেমিক্যালস। আমরা কি বলতে চাইছি এর মধ্যে আমরা এইটা বলতে চাই যে সিনথেসিস অফ কেমিক্যালস। একটা সিনথেসিস আমরা যখন একটা কেমিক্যালে যখন সিনথেসিস করছি, সেই কেমিক্যাল সিনথেসিসের সময় প্রচুর পরিমাণে স্টক ম্যাটেরিয়াল লাগে, অথবা মনে করো ফিড স্টক বলি আমরা ওগুলোকে। মানে স্টার্টিং ম্যাটেরিয়াল লাগে, তার সাথে সলভেন্ট আছে, রিয়াকশন হবে সেগুলো। এবারে সেই যে রিয়াক্ট্যান্টস গুলো আছে, সেই রিয়াক্ট্যান্টস গুলো আদৌ হার্মফুল কিনা আমরা জানি? সেটাও তো জানি না। আমরা তার সাবস্টিটিউট খোঁজার চেষ্টা করব যদি সেগুলো হার্মফুল হয়। এখানে আছে প্রসেসিং ডিজাইন। এই প্রসেসিং এর সময় হতে পারে যে কোনো না কোনো এক ধরনের বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, বা যে আমি যে প্রসেসটা ডিজাইন করেছি সেই ডিজাইনে মনে করো কোনো একটা সলভেন্ট আমরা ইউজ করছি, যে সলভেন্টটা হচ্ছে হার্মফুল, সেই সলভেন্টের রিপ্লেসমেন্ট খোঁজার চেষ্টা করব। প্রসেসিং এ মনে করো আমার কোনো একটা বাই প্রোডাক্ট পাচ্ছি, বা মনে করো ওয়েস্টেজ পাচ্ছি। এই যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কি হচ্ছে, ওয়েস্টেজ নিয়ে আমাকে বলছে, কিন্তু গ্রিন কেমিস্ট্রি আমরা কি করছি, প্রিভেনশন অফ ওয়েস্টেজ। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কি বলেছে, কোনটা হ্যাজার্ডাস কোনটা হ্যাজার্ডাস নয়। গ্রিন কেমিস্ট্রি কি বলছে, রিডিউস দ্য ইউসেজ অফ হ্যাজার্ডাস কেমিক্যালস। আমরা ওই হ্যাজার্ডাস কেমিক্যালস এর এটাকে রিডিউস করছি। আমরা কিন্তু একবারও বলছি না পুরোপুরি রিপ্লেস করবো। কেন? কারণ গ্রিন কেমিস্ট্রি এখনো পর্যন্ত সেই পর্যায়ে পৌঁছায়নি যে সবকিছু রিপ্লেস করে দেবে, সেটা সম্ভব নয় এখনো। ওই জন্য আমরা এখন কি বলছি, আগে তো রিডিউস,
তারপরে এটা। এবারে এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটার আল্টিমেট কনসেপ্টটা কি? আল্টিমেট কনসেপ্টটা কিন্তু প্রিভেন্ট পলিউশন, মানে এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট কমানো। আরেকটা জিনিস আমরা সবসময়ের জন্য এখানে বলি, এইখানে লেখা নেই হয়তো, যে হিউম্যান হেলথ। হিউম্যান হেলথ মানে কিন্তু শুধুমাত্র আমাদের হেলথ নয়। হিউম্যান হেলথ আমরা ব্রড রেসপেক্টে বলেছি, আমরা হিউম্যান কথাটা হয়তো উল্লেখ করছি, বাট এইখানে এইটা নয় যে শুধুমাত্র আমরা মানুষের জন্য ভাবছি। পুরো জিনিসটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে কি? আমরা, পশু, পাখি, মাছ টাছ যা আছে, পুরো লাইফ সাইকেলকে অ্যাকচুয়ালি আমাদের প্রোটেক্ট করতে হবে। কেন? কারণ ও একটা জিনিস বলছিল, সেটা হচ্ছে, সেই কথাটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট হতেই পারে, প্রবলেম নেই, কিন্তু সেখানে সেটা সাস্টেনেবল হওয়া উচিত। সাস্টেনেবল কথাটার একটা মানে কোর অর্থ হচ্ছে কি, আমি একটা জিনিস করলাম, মনে করো একটা কিছু ডেভেলপ করেছি, তার জন্য আমি তো কিছু রিটার্নে পাবো, নাহলে আমি ডেভেলপ করবো কেন? আমি কাজ করি কেন? আমরা কিছু একটা করবো মানে তার রিটার্নে আমি কিছু পাবো, কিছু একটা প্রফিট জেনারেট হয়েছে, আমার আমার কাছ থেকে কিছু একটা আমি কস্টিং করেছি এবং আমি কিছুটা রেমুনারেশন পেয়েছি বা প্রফিট আমি পেয়েছি, তবে তো আমি সেই কাজটা করব। এটাকে সাস্টেনেবল আমি কখন বলি? এই জিনিসটা যদি অনেক দিন ধরে চলতে পারে, মানে কি? মানে হচ্ছে আজ আমরা একটা জিনিস করলাম, তার ওয়ার্স্ট একটা এফেক্ট যেন ফিউচার জেনারেশন না পায়। আজ আমরা যাবতীয় যা কিছু করছি, এই পলিউশন, এর এফেক্ট কি আমরা ভোগ করব? আমরা ভোগ করব না। কে ভোগ করবে? ফিউচার জেনারেশন ভোগ করছে। ডেভেলপমেন্ট কে ভোগ করছে? আমরা ভোগ করে যাচ্ছি। তাহলে এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটাকেই বলা হয় যে ডেভেলপমেন্টটা আমরা ভোগ করছি ওটা ওরাও ভোগ করবে, এবং যে জায়গায় আমরা আছি, যে জায়গায় যেরকম পলিউশন আমরা আছি, সেই পলিউশনটাকেও আমরা কন্ট্রোল করে ওদেরকেও ওইটা অতটাই আমরা হাতে তুলে দেবো। সেটাকেই বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মানে ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ওইখানে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট একই থাকবে। এরকম যেন না হয় আমি ডেভেলপ তো আমি করে দিলাম, কিন্তু এমন একটা জায়গা পর্যন্ত ডেভেলপ করে দিলাম, পরে আর সেটাই কিছু করতে পারবে না। ফর এক্সাম্পল আমি একেবারে বলি, মনে করো একটা সিম্পল জিনিস, এটা বোঝানোর জন্য, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কাকে বলা হয়? সেটা হচ্ছে কি, মনে করো আমার কাছে প্রচুর টাকা আছে, আমার একটা ফ্যামিলি আছে, বা তোমাদেরও মনে করো একটা ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, এরকম আমার প্রচুর টাকা আছে। আমি কি করলাম, একটা ল্যাম্বরগিনি কিনেছি হিউজ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে। ফর এক্সাম্পল, আমার পুরোপুরি ভ্যালু জানি না, বাট ধরে নাও 1 কোটি টাকা দিয়ে ল্যাম্বরগিনি কিনেছি আমার এটাই। আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বাচ্চা কাচ্চা চাকরি বাকরি পাইনি, মনে করো ফর এক্সাম্পল প্রাইভেটে চাকরি করছে বা যা হোক করে একটা করছে, সেটি ওটাকে মেনটেন করতে পারবে? পারবে না তো। তাহলে এটা কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট? এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কোনটাকে বলা হলো? আমি 1 কোটি টাকার গাড়িটা কিনেছি এবং আমি চাইল্ডকেও, আমার বাচ্চা কাচ্চা যেরকম আছে আমি সেরকম ভাবে তৈরি করেছি, তারা সেই রকম জব পেয়েছে, সেরকম ভাবেই মানুষ করেছি, তারা সেরকম ভাবে জব পেয়েছে যে ওই গাড়িটাকেও তারা মেনটেন করতে পারবে বা ওই গাড়িটাকে কেনার মতো ক্ষমতা আছে। সেটা হচ্ছে আমার সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে এখানে হচ্ছে সেই জিনিসটাই আমার দরকার। আমার দরকার এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তার মানে আমরা এটাকে একবারও বলছি না যে আমরা পলিউশনকে একদম জিরো করে দেবো, এটা সম্ভব নয়। পলিউশন জিরো কখনো কেউ করতে পারে না। কারণ ওই একটা কথা ছিল, আমি এখানে যখন আসবে তখন উল্লেখ করব, কোনো জিনিসই অ্যাকচুয়ালি ব্যাড এফেক্ট একটা দেবে না বা ওয়ার্স এফেক্ট দেবে না, তার রিটার্নে আমি কোনো জিনিস পেতে পারি না, এটা হতেই পারে না। আমি যে জিনিসটা করব ডেভেলপমেন্টের জন্য, তার বদলে এনভায়রনমেন্টে কিছু ক্ষতি অবশ্যই হবে। বা সেই ক্ষতির পরিমাণটা কত? সেই ক্ষতির পরিমাণটা কি আমার ডেভেলপমেন্টের জন্য অতটা যুক্তিযুক্ত? তাই যদি হয় তাহলে আমি অতটা ক্ষতি আমি মেনে নেব। যে ওই ডেভেলপমেন্টের জন্য অতটা ক্ষতি ঠিক আছে, সামান্য পরিমাণে একটু এনভায়রনমেন্টে ক্ষতি হচ্ছে, ঠিক আছে। বাট আমাদের এখানে কি হয়েছে, আমরা ডেভেলপ করেছি বাট ওয়ার্স্ট এফেক্ট আমরা দেখছিই না। তার জন্য কি প্রয়োজনীয় জিনিসগুলো, কি প্রয়োজনীয় রিসোর্স গুলো চলে যাচ্ছে, এনভায়রনমেন্টের উপর কি ধরনের এফেক্ট আসছে, এটা আমরা দেখছি না। কেন দেখছি না? কারণ প্রত্যেকটা হিউম্যান বিইংই হচ্ছে শর্ট টার্মে বিশ্বস্ত। আজ যদি আমি তোমাকে বলি যে একে বললাম, কাঞ্চনকে বললাম যে কাঞ্চন তুমি আমাকে 1000 টাকা আমার কাছে ইনভেস্ট করো, মানে অনেকে এরকম বলে না যে আমার কাছে এরকম ইনভেস্ট করো, আমি তোমাদের এত রিটার্ন দেবো। আমি কাঞ্চনকে বললাম যে আমার কাছে 1000 টাকা করে ইনভেস্ট করো মাসে মাসে, আমি ইয়ারলি তোমাকে 8% রিটার্ন দেবো। ওর কাছে অতটা ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না। কিন্তু আমি ওকে বললাম যে কাঞ্চন তুমি আমাকে 1000 টাকা ইনভেস্ট করো, আমি 1 সপ্তাহের মধ্যে ডবল করে দেবো। ও কিন্তু আমাকে এটা দেবে টাকাটা। কেন? কারণ শর্ট টার্মে লোক বিশ্বস্ত। লোক ডেভেলপমেন্ট দেখছে, বাট এনভায়রনমেন্টের উপর ইমপ্যাক্ট দেখছে না। সেটা কেন দেখছে না? কারণ সেটা লং টার্মে গিয়ে হিট করবে। হলো। এবারে যেটা প্রশ্নটা ছিল যে এখন আমরা হঠাৎ গ্রিন কেমিস্ট্রি নিয়ে এত কেন ভাবছি? হঠাৎ এতদিন ধরে ছিল না, হঠাৎ সিলেবাসে এসছে এবং ছোট, ছোট আমাদের এই মনে করো সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ডেও ধীরে, ধীরে ঢুকবে এই সিলেবাসগুলো গ্রিন কেমিস্ট্রি নিয়ে। মানে ওভারঅল একটা ব্রড ঢুকবে, পরবর্তীকালে ওরা বেশি পরিমাণে পড়বে। কিন্তু হঠাৎ এলো কেন? এবং ন্যাশনাল এডুকেশন পলিসিতে এসছে।
বাইরের কান্ট্রিগুলো অ্যাকচুয়ালি কি হয়েছে, বাইরের কান্ট্রিগুলো আমাদের জায়গাটা ফেস করে নিয়েছে। কেন? কারণ আমরা ডেভেলপিং, আর বাইরের গুলো কি ডেভেলপড। তারা আমরা আজকে যে জায়গাটা ফেস করছি তারা অলরেডি ফেস করে নিয়েছে। তারা বুঝতে পেরে গেছে গ্রিন কেমিস্ট্রির মূল্যায়ন কি। তাদের সিলেবাসে অলরেডি ছিল, তারা ওই নিয়েই রিসার্চ করেছে, ওই নিয়ে এখন কাজ করছে। তাদের মেইন টপিক হয়ে গেছে এখন গ্রিন কেমিস্ট্রি। কেন? কারণ তারা তো ডেভেলপ করেছে, ডেভেলপমেন্টটাকে সাস্টেনেবল করতে হবে, তা নাহলে লাভটা কি হবে? ক্লিয়ার হয়েছে? কিন্তু আমাদের কোথায় জায়গাটা আমরা ডেভেলপিং এ দাঁড়িয়ে আছি। আমরা ডেভেলপিং এ দাঁড়িয়ে আছি বলেই আমাদের এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, এখনো তৈরি হচ্ছে। নতুন নতুন স্টার্টআপ, নতুন নতুন ইন্ডাস্ট্রি, নতুন নতুন প্রসেস, নতুন নতুন ডিজাইন, এগুলো হচ্ছে। এবারে এইগুলো যখন হচ্ছে এর ক্ষতিকর ইম্প্যাক্টটা আমাদের পড়া শুরু হবে বা জাস্ট হচ্ছে। ওয়ার্স্ট ইম্প্যাক্ট এখনো আসেনি। তাই আমরা যদি এখন থেকে প্রিকশন না নিই, এখন থেকে যদি প্রিভেনশন না করি, তাহলে পরবর্তীকালে গিয়ে এটা অনেক বড় এফেক্ট হবে। এটাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা এখন থেকে যদি না করি তাহলে পরবর্তীকালে এটা কোল্যাপস হয়ে যাবে। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এই জন্যই অ্যাকচুয়ালি গ্রিন কেমিস্ট্রি এতটা পরিমাণে প্রয়োজন। আমাদের সিলেবাসে ওই জন্যই এটা এসছে এবং পরবর্তীকালে আরো বেশি পরিমাণে আসবে। ধীরে ধীরে একাডেমিকে আরো মানে বেশি পরিমাণে ঢুকবে। তাহলে গ্রিন কেমিস্ট্রির অ্যাকচুয়ালি যে কনসেপ্ট বা গ্রিন কেমিস্ট্রির ডেফিনেশন সেটা খুব সিম্পল। সেটা হচ্ছে যেকোনো জিনিস সেটা হচ্ছে বেসড অন কেমিস্ট্রি। সেটা রিঅ্যাকশন পাথওয়েতে কেমিক্যালস হোক, মানে স্টার্টিং কেমিক্যালস হোক, সেটা মনে করো সলভেন্ট হোক, সেটা মনে করো এনার্জি রিকোয়ারমেন্ট হোক, সেটা মনে করো বাই প্রোডাক্ট হোক, সেটা মনে করো ওয়েস্ট হোক, যাই হোক, আলটিমেটলি আমার গোল কি? এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট। আমার এনভায়রনমেন্ট ইম্প্যাক্টটাকে কমাতে হবে। তাই হ্যাজার্ডাস সাবস্টেন্সকে কমানো, এনার্জি সোর্স যেটা আছে মনে করো এনার্জি রিকোয়ারমেন্ট সেটাকে কমিয়ে দেওয়া, বাই প্রোডাক্টটাকে কমানো, ওয়েস্টটাকে কমানো, এটা। আর এর সাথে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি একটা অনেক বড় পার্থক্য আবার একটা জায়গায় আমি পরে বলছি। এইখানে দেখো একটা স্লাইড দেখিয়েছি, সেটা কি আছে দেখো, রিএজেন্টস এন্ড সলভেন্টস, এটা আছে সাবস্ট্রেটস, এটা কেমিক্যাল প্রসেস। সেখানে কি কি তৈরি হবে? কিছু ওয়েস্টেজ তো অবশ্যই তৈরি হবে। একটা যখন কেমিক্যাল রিঅ্যাকশন হয় সেখানে কি আমরা সব জিনিস আমার প্রয়োজনীয় পাবো? তা তো নয়। কিছু ওয়েস্টেজ তৈরি হবে, আমার ডিজায়ার্ড প্রোডাক্ট পাবো। আর একটা জায়গায় এখানে যেটা আমি দেখাইনি সেটা হচ্ছে বাই প্রোডাক্ট দেখাইনি। ধরেই নাও যে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে না, তাহলে একটা ভালো রিঅ্যাকশন এটা। কেন তৈরি হচ্ছে না? কারণ এই বাই প্রোডাক্টটাকে কেন তৈরি হচ্ছে না বলছি, বাই প্রোডাক্টটা কেন না তৈরি হওয়াটা ভালো? কারণ বাই প্রোডাক্ট মানেই হচ্ছে তোমার ইল্ড এফিসিয়েন্সি কমে গেছে। ক্লিয়ার হয়েছে? ফর এক্সাম্পল বলছি যে আমি কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট নিয়ে আমি কাজ করব। ফর এক্সাম্পল ফসফরাস নিয়ে কাজ করব। তাহলে এটা কি আনলিমিটেড সোর্স? তা তো নয়, লিমিটেড সোর্স। এখন ফসফরাস কনভার্ট হচ্ছে মনে করো কোনো একটা কম্পাউন্ডে। আমি মনে করো বললাম যে কোনো একটা কম্পাউন্ডে কনভার্ট হচ্ছে। ইল্ড এফিসিয়েন্সি 50%। আমি রিসোর্সটাকে কিভাবে ইউজ করছি? আমি 50% রিসোর্স ইউজ করছি, তার আর 50% ড্যামেজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি সেখানে কি চেষ্টা করব? রিসোর্সটাকে যত বেশি পরিমাণে ইউজ করা যায় তার জন্য কি হবে? ইল্ড পার্সেন্টেজকে আমার বাড়াতে হবে বা এফিসিয়েন্সি বাড়াতে হবে। সেই জন্য বাই প্রোডাক্ট যত কম হবে তত ভালো ইন অ্যাজ পার দ্য কনসেপ্ট অফ গ্রিন কেমিস্ট্রি। এবার এইখানে দেখো কি বলা আছে, এখানে বলা হয়েছে রিএজেন্টস এন্ড রিনিউয়াল অফ সলভেন্ট এন্ড ক্যাটালিস্ট। তাহলে যে সলভেন্টটাকে আমি বারবার ইউজ করছিলাম, একবার ইউজ করছিলাম সেটাকে আমি রিনিউয়াল করছি, বারবার ইউজ করছি, রিসাইকেল করেছি, তাহলে সলভেন্টের দেখো কমে গেছে। হলো, সলভেন্টের এটা কমে গেছে এবং ক্যাটালিস্ট এখানে ইউজ করেছি। তাহলে ক্যাটালিস্ট ইউজ করা মানে কি? আমার ওয়েস্টেজও কমবে। কেন ওয়েস্টেজ কমবে বলো তো? এই দুটো যদি আমি করি তাহলে আমার অ্যাকচুয়ালি ওয়েস্টেজটা কমে যাবে। কেন? কারণ আমি দুটোকেই তো রিনিউয়াল করছি, বারবার ইউজ করছি, রিসাইকেল করেছি। ফর এক্সাম্পল আমি একটা হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট মনে করো আমি ইউজ করেছি। হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট মানে কি? দুটো আলাদা আলাদা ফেজে আছে। মনে করো ক্যাটালিস্ট হচ্ছে সলিড ফেজে আছে, আমি যদি ওটাকে বারবার রিসাইকেল করে বারবার ইউজ করি তো আমার ওয়েস্টেজ কমে গেছে, আমার এফিসিয়েন্সি বেড়েছে। একটা ক্যাটালিস্ট দিয়ে আমি 20 খানা রিঅ্যাকশন করে নিতে পারছি। তাহলে সেটাও এক ধরনের গ্রিন কেমিস্ট্রির কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে? এবার একটা ব্রড রেসপেক্টে বলি, একই স্লাইড তুমি যেটা কি একটা দেখিয়েছিল এই জায়গাটায়। যদিও এই গ্রিন কেমিস্ট্রি মানে এইটা পুরোটা তা বলছি না। দেখো এইখানে একটা জাস্ট একটা ব্রড রেসপেক্ট আমি দেখানোর চেষ্টা করেছি। সেটা কি? একটা হচ্ছে ফিডস্টক। ফিডস্টক মানে কিছুই নয়, যে একটা কেমিক্যাল রিঅ্যাকশনে করাতে গেলে যে স্টার্টিং ম্যাটেরিয়াল গুলো আমার লাগছে, যে স্টার্টিং ম্যাটেরিয়াল গুলো লাগছে সেগুলোকে আমরা ফিডস্টক বলছি। এখানে কি বলা হচ্ছে? ইউজ রিনিউয়েবল ফিডস্টক। রিনিউয়েবল মানে কি? তোমরা রিনিউয়েবল কথাটা তোমরা করেছিলে, উল্লেখ করেছিলে। রিনিউয়েবল মানে কি? রিনিউয়েবল মানে হচ্ছে মোটা মোটা একটা কথাই হচ্ছে আনলিমিটেড সোর্স, মানে যেটা বারবার জেনারেট হতে পারবে, সেটাকেই তো বলা হয় রিনিউয়েবল। মানে যেটা বারবার জেনারেট হতে পারে, তার মানে কি আমার কাছে ওটা হচ্ছে আনলিমিটেড সোর্স। তাহলে আমরা সেই ধরনের যদি ফিডস্টক ইউজ করি সেটা খুব ভালো। কারণ আমরা কি জানি, আমার ভয় নেই যে এক সময় গিয়ে সেটা শেষ হয়ে যাবে বা সেই রিসোর্সটা আমি আর পাবো না, সে ভয়টা তো আমার আর নেই। সেকেন্ড কি? ম্যাক্সিমাইজ দ্য অ্যামাউন্ট অফ ইনপুট দ্যাট মেক ইট ইনটু ফাইনাল প্রোডাক্ট। মানে এখানে হচ্ছে এফিসিয়েন্সির কথা বলা হয়েছে, যে আমি মনে করো প্রোডাক্ট ইউজ করেছি এ আর বি, তৈরি হয়েছে সি। মনে করো 1 মোল এ আর 1 মোল বি থেকে যদি 1 মোল সি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে খুব ভালো সেটা।
কিন্তু এটা কি হয়? এটা হয় না সাধারণত। মনে করো 1 মোল A নিয়েছি, 2 মোল B নিয়েছি আর 1 মোল C হচ্ছে। তাহলে 1 মোল B আমার ওয়েস্টেজ। তাই হচ্ছে না? পুরোপুরি ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। তাই এখানে কি বলা হয়েছে যে যতটা ওয়েস্টেজ কমানো যেতে পারে। এখানে এনার্জি বলা হয়েছে। কেন? কারণ এনার্জি কিন্তু সবসময়ের জন্যে রিনিউয়েবল নয়। এখনকার দিনে মনে করো সোলার এনার্জি বা মনে করো ওই আরেকটা কি এনার্জি ছিল? উইন্ড এনার্জি, এইগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি মানে আমরা যে কনজিউম করি সেটা কিন্তু মেক্সিমাম দেখবে নন রিনিউয়েবল হয়। কেন? কারণ আমরা যেগুলো ইউজ করি মনে করো মেক্সিমাম দেখবে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকেই কিন্তু এনার্জি কনভার্সন হয়েছে। তাই সেখানে হচ্ছে এগুলো মেক্সিমাম হচ্ছে নন রিনিউয়েবল। তাই সেইখানে এনার্জির কনজাম্পশনটাকেও আমাদের কমানো উচিত। তবেই তো সেটা গ্রিন কনসেপ্ট মানে তো সেখানেই আসবে। আর কি আছে? কন্ট্রাক্ট রিঅ্যাকশনস এট লো টেম্পারেচার এন্ড প্রেশার। স্বাভাবিকভাবেই যত লো টেম্পারেচারে আসবে তত আমার হিটিং এফিসিয়েন্সি কম লাগবে। হিটিংও করতে হবে না, ইলেকট্রিক্যাল কনজাম্পশন কম হবে বা তোমার এনার্জি কনজাম্পশন কম হবে। তাহলে এটা একটা গ্রিন কেমিস্ট্রি। এখানে দেখো একটা বলা আছে মিডিয়ামস এন্ড রিএজেন্টস। আমরা অনেক ধরনের মিডিয়াম ইউজ করি এবং আমরা জানিও না তার মানে কোথায় ক্ষতিকর। অনেক সময় দেখবে আমরা কোনো অ্যালকোহল মিডিয়ামে বা কিছু এতে ইউজ করছি এবং সেই স্মেলটাও আমরা নিই এবং আমরা জানিও না সেটা আমাদের দেহেতে গিয়ে কি ধরনের ক্ষতিকর কি ইয়ে হয়েছে। কিন্তু এইটুকু তো আমরা জানি যে জলে ওই ধরনের কোনো ক্ষতি নেই। তাহলে আমরা সবসময়ের জন্য কি চেষ্টা করব? ইরেসপেক্টিভ অফ এভরিথিং, যদি আমরা সলভেন্টটাকে ওয়াটার দিয়ে রিপ্লেস করে দিতে পারি কোনোভাবে, তাহলে সেটা হচ্ছে আল্টিমেট গোল। মানে খুব সুন্দর। কেন? এক তো হচ্ছে ওর মধ্যে কোনো ধরনের ক্ষতিকর কিছু মানে কিচ্ছু নেই। মানে যদি আমরা ওয়াটার রিসোর্সটাকে ইউজ করতে পারি কোনো ধরনের ক্ষতিকর কিছু নেই। সহজে পাওয়া যাবে, অ্যাভেইলেবিলিটি, কস্টলি নয়। মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং কস্টলি নয়। ফ্রিতে পাওয়া যায় না। দুবাইতে গেলে তেলের দামের থেকে জলের দাম বেশি। তাই ফ্রিতে বলো না। ফ্রিতে কোনো জিনিসই পাওয়া যায় না। কোনো জিনিস পাওয়া যায় না। একটা জিনিস বলো তো ফ্রিতে পাওয়া যায়? না। কে বলেছে জ্ঞান ফ্রিতে পাওয়া যায়? জ্ঞান প্রচুর টাকা দিয়ে পায় লোকে। জ্ঞান তো ফ্রিতে পাই না। তুমি একটা জায়গায় বলো জ্ঞান ফ্রিতে পেয়েছো বলো। না, তাতেও পাবে না। বলো তুমি একটা জায়গায়, তুমি উদাহরণ দাও। তুমি প্রতীকের কাছে কোথায় এসে জ্ঞান পাচ্ছ? প্রতীকের কাছে কোথায় এসে জ্ঞান পেয়েছো? এখানে বা কলেজে? কলেজে ফি দাওনি? এখানে ফি দাওনি? তুমি যেখানে বেকার হোক যাই হোক কখনো কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায় না। এটা হতেই পারে না। এক লোকে চড় মারলেও সেটাও একটা কিছু কারণে মারে, সেটাও ফ্রিতে নয়। ফ্রিতে কোনো জিনিস পাওয়া যায় না। হ্যাঁ? না? কে বলেছে ফ্রিতে পাওয়া গেছে? তুমি রাস্তায় হেঁটে গেছো, এনার্জি কনজাম্পশন হয়েছে তোমার। ফ্রিতে পাওয়া যায়নি। কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায় না। এটা হতেই পারে না। আচ্ছা, তারপরেরটা হচ্ছে এটা হচ্ছে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্টে আমরা সবসময় জানি অবদান প্রচুর। কেন? কারণ এনার্জি কনজাম্পশন কমিয়ে দেয়। এনার্জি কনজাম্পশন কমানোর আ এটা হচ্ছে কি অ্যাক্টিভেশন এনার্জিকে কমিয়ে দেয়। আল্টিমেটলি কি হয়? অ্যাক্টিভেশন এনার্জিকেও কমায়। তাই এখানে ক্যাটালিস্ট দেখবে মেক্সিমাম গ্রিন কেমিস্ট্রির যাবতীয় যা রিঅ্যাকশন আছে দেখবে ক্যাটালিস্ট ইনভলভড। কারণ উইথআউট ইনভলভমেন্ট অফ ক্যাটালিস্ট গ্রিন কেমিস্ট্রির এটা একটু কম। কারণ তুমি ক্যাটালিস্ট ছাড়া দেখবে ওই রিঅ্যাকশনটাকে গ্রিন কেমিস্ট্রির কনসেপ্ট অনুযায়ী করাতে পারবে না। এটা মেক্সিমাম জায়গায় হয়েছে। কারণ প্রেশার বা মনে করো টেম্পারেচার অনেক বেশি লাগে। আর এই জায়গাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। প্রোডাক্টস অ্যান্ড বাই প্রোডাক্টস, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, পরে একটা স্লাইডে বলবো, এখানে পুরোটা বলবো না। সেটা হচ্ছে মিনিমাইজ প্রোডাক্টস। আমি একবারও বলিনি কিন্তু সরি মিনিমাইজ প্রোডাক্ট বলছি, মিনিমাইজ ওয়েস্ট। আমি কিন্তু একবারও বলিনি যে ওয়েস্ট ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট অফ ওয়েস্ট, একবারও বলিনি। আমি কিন্তু বলেছি ওয়েস্টটাকেই মিনিমাইজ করে দেওয়া। মানে কি ওয়েস্ট যে জেনারেশন হচ্ছে, আমার কনসেপ্ট হচ্ছে ওয়েস্ট জেনারেটটাই আমরা করব না। কারণ গ্রিন কেমিস্ট্রির কনসেপ্ট আমি আবারও বললাম, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। হয়ে গেছে তারপরে ট্রিট করব তা নয়। আমার কনসেপ্ট হচ্ছে আমি ওয়েস্টটাকে মিনিমাইজ করব, জেনারেট হতে দেব না। আর কি প্রোডিউস বাই প্রোডাক্টস এন্ড প্রোডাক্টস দ্যাট আর লেস টক্সিক এন্ড বায়োডিগ্রেডেবল। কেন? কারণ বাই প্রোডাক্টসকে আমি পুরোপুরি আটকে দিতে পারি, পুরোপুরি আটকে দিতে তো পারবো না। কারণ কোনো রিঅ্যাকশন আছে বাই প্রোডাক্টস তৈরি হবেই। নাহলে কি মানে গ্রিন কেমিস্ট্রির কিছু তো একটা এরিয়া রাখতে হবে। যদি আমি বলি যে বাই প্রোডাক্ট থাকবেই না তাহলে গ্রিন কেমিস্ট্রি এরিয়াই কমে যাবে। আমি তাহলে তো সিনথেসিসই করতে পারবো না। কিন্তু কি আমি বলছি গ্রিন কেমিস্ট্রিতে মনে করো বাই প্রোডাক্ট যদি তৈরিও হয় তাহলে বাই প্রোডাক্টসটা এরকম হবে যেটা বায়োডিগ্রেডেবল হবে। খুব সহজেই ডিগ্রেড হয়ে গেল। আর একটা কি হতে পারে? টক্সিক হবে না। তাহলে বাই প্রোডাক্টস তৈরি হলেও আমার অতটা অসুবিধা নেই। কম পরিমাণেও যদি তৈরি হয় তাহলে বাই প্রোডাক্টসটায় আমার অসুবিধা নেই। আমি যেকোনো জায়গায় ডিসপোজ করতে পারি, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। কেন? কারণ ডিসপোজ করলেই হচ্ছে এনভায়রনমেন্টালে ওই কন্টামিনেশনটা হয়। যে বাই প্রোডাক্টস গুলো তৈরি হয় যেকোনো ইন্ডাস্ট্রিতে যা কিছু মনে করো স্লাজ টাইপের যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কোথায় যায়? ম্যাক্সিমাম দেখবে আইদার ওই ল্যান্ডফিলস মানে ওইসব জায়গায় ফেলে দিচ্ছে, অথবা দেখবে ডিরেক্ট ড্রেনেজ সিস্টেম হচ্ছে নদী ফদিতে বা কোথাও একটা মানে তোমার ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে নদীতেই যাচ্ছে। তাহলে এখানে আল্টিমেটলি কি হচ্ছে? কন্টামিনেশন হচ্ছে।
তাহলে এখানে যদি আমার কন্টামিনেশনটা হয়েও থাকে কি হবে, ক্ষতিকর হবে না, হার্মফুল হবে না। কন্টামিনেশন হয়তো হতে পারে কিন্তু ক্ষতিকরটা হবে না অতটা বেশি। এইখানে গ্রিন কেমিস্ট্রির কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ফলো করতে পারি, সেটা হচ্ছে যেরকম গ্রিন ক্যাটালিসিস। যে ক্যাটালিস্টটাকে ইউজ করে আমরা করছি সেটাকেই আমরা বলছি গ্রিন ক্যাটালিসিস। এফিশিয়েন্ট প্রসেসেস, যেটা আমরা এক্ষুনি বলছিলাম। এনভায়রনমেন্টালি বিং প্রোডাক্টস, এইটা কি বলছিলাম যে কোনো জিনিস হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় না, কোনো জিনিস হয় না। মানে কোনো জিনিস আমি যদি করতে চাই, একটা ডেভেলপ একটা কিছু করলাম, তাহলে কখনোই সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে পারেই না। সেখানে কিছু না কিছু এনভায়রনমেন্টের উপরে ইম্প্যাক্ট আসবেই। সামান্য কোনো জিনিস একটা করি, একটা তুমি রিঅ্যাকশন করেছো, সেটা যত ভালোই রিঅ্যাকশন হোক এনভায়রনমেন্টে ইম্প্যাক্ট সামান্য থাকবেই। কেন? সেটা হিট হতে পারে, সেটা বাই প্রোডাক্ট হতে পারে, সেটা ফিউমস হতে পারে, সেটা ওয়েস্ট জেনারেশন হতে পারে। কিছু না কিছু এনভায়রনমেন্টে ইম্প্যাক্ট থাকবেই, জিরো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কখনো হতে পারে না। কিন্তু এখানে আমরা কি বলছি, সেই ইম্প্যাক্টটাকে আমরা কমানোর চেষ্টা করছি। আমরা একবারও বলছি না এটা এলিমিনেট করে দেবো, এলিমিনেট হলে তো খুব ভালো, সেটা পরবর্তীকালে দেখা যাবে। কিন্তু আমরা কি বলছি, আমরা চেষ্টা করব সেটাকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাকে যতটা পরিমাণে কমানোর, অ্যাডভার্স এফেক্টটাকে। গ্রিন অ্যান্ড রিনিউয়েবল র ম্যাটেরিয়ালস, এটার মানে কি, মানে যে র ম্যাটেরিয়ালস গুলো আমরা ইউজ করছি, ফর এক্সাম্পল আমরা বেঞ্জিন ইউজ করছি, তাহলে বেঞ্জিন ক্ষতিকর না ক্ষতিকর নয়? ক্ষতিকর। তাহলে বেঞ্জিনের জায়গায় মনে করো আমরা এমন একটা প্রসেস করলাম, আমরা সরাসরি ইথিলিন নিলাম এবং ইথিলিন থেকে ডিরেক্টলি ওই জিনিসটা কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ আলটিমেটলি বেঞ্জিন কি ইথিলিনেরই তো ময়টি। আমি বেঞ্জিনকে নিলামই না, সরাসরি ইথিলিন নিলাম এবং এমন একটা প্রসেস ডিজাইন করলাম যে ইথিলিন থেকে সরাসরি ওই জিনিসটা হলো। তো এটা এক ধরনের গ্রিন কেমিস্ট্রি। পলিথিন, পলিথিন কি সমাজের পক্ষে ক্ষতিকর? তো এটা তো আমরা জানি, সহজ জিনিস। এখন বাজারে প্রচুর পলিথিন বেরিয়েছে বায়োডিগ্রেডেবল, এটা গ্রিন কেমিস্ট্রি। কেন? কারণ পলিথিন হচ্ছে বায়োডিগ্রেডেবল নয়। পলিথিনের মেন প্রবলেম কি, ও কি কোনো কিছু রিয়াকশন করছে, মানে কোনো হার্মফুল প্রোডাক্ট জেনারেট করছে তা নয়। প্রবলেমটা কি, ওর বায়োডিগ্রেডেবল নয়। বায়োডিগ্রেডেবল যদি না হয়, হিউজ পরিমাণ ওয়েস্ট, হিউজ পরিমাণ ওয়েস্ট তুমি কোথায় রাখবে? তাহলে সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছেই না। কিন্তু সেটাকে এখন কি করা হয়েছে, প্রসেস করে কি করা হয়েছে, চেঞ্জ করে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করা হয়েছে, বা বায়োডিগ্রেডেবল পলিথিন বলতে পারো। তাহলে সেটা কি গ্রিন কেমিস্ট্রি নয়? এটাই গ্রিন কেমিস্ট্রি, এটাকেই বলা হচ্ছে যে গ্রিন কেমিস্ট্রি। এবারে কি প্রবলেম, এবারে ও যেটা বললো, এটাই বলতে যাচ্ছিলাম, ও যেটা বললো প্রাইসিং এর ব্যাপার। এই গ্রিন কেমিস্ট্রিতে ওটা ডেভেলপ হয়ে গেছে, কিন্তু মার্কেট ফিট হয়েছে কি? হয়নি। কেন? কারণ আজ আমি একটা জিনিস বিক্রি করব, আমি যখন বিক্রি করব আমি সেলার পার্সপেক্টিভে ভাববো, তুমি ওটাকে ইউজ করবে তুমি কনজিউমার পার্সপেক্টিভে ভাববে। তুমি সবসময়ের জন্য যে কি চাইবে, আমি 1 টাকা দিলাম, তুমি সবসময়ের জন্য কি ভাববে, আমি 1 টাকা দিলাম, 1 টাকা দিয়ে আমি 2 টাকার জিনিস পাবো। আর সে কি ভাববে, আমি 1 টাকার জিনিস বিক্রি করলাম, 8 আনা লাভ করবো আমি। সে তো ওইটা ভাববে, সে তো ভাববে না 8 আনার জায়গায় আমি 4 আনা লাভ করবো, সেটা তো ভাববে না। যখনই প্লাস্টিকটা সে দিতে যাবে তার কস্টিং বেড়ে যাচ্ছে। একটা বড় দোকান দিতে পারবে, তার 40 টাকা 50 টাকা একটা প্রোডাক্টে লাভ হয়েছে, সে 5 টাকার প্লাস্টিক দিয়ে দিতে পারবে। কিন্তু একটা ছোট দোকান, তুমি মনে করো 10 টাকার বিস্কিট কিনতে গেছো, সে প্লাস্টিক দিতে পারবে? সম্ভব তার কাছে দেওয়া? তার কাছে সম্ভব না। কেন? কারণ 10 টাকার বিস্কিটের প্যাকেটে হয়তো 8 আনা বা 1 টাকা লাভ আছে, সে 2 টাকার প্লাস্টিক তোমায় কি করে দেবে? তার পক্ষে সম্ভব নয়। তাই এইখানেই হচ্ছে ব্যারিয়ার্স গুলো আসছে, যেগুলো আমরা পরে পড়বো। যে গ্রিন কেমিস্ট্রির ডেভেলপমেন্ট তো হয়েছে, কিন্তু তার ব্যারিয়ার্সও আছে। এবার এইখানে কিছু অ্যাক্সিলারেটরেরও কাম করে, যেটা ও বলছিল। সেই অ্যাক্সিলারেটর কি? এডুকেশন। এডুকেশনটা কি? সবাই যদি এডুকেট হয়ে যায়, আর যত সেলার আছে যত বায়ার আছে এডুকেট হয়ে গেল, যদি এডুকেট হয়ে যায়, সেই সেলারটা কি করবে? সেলার চাইবে, মনে করো যদি সেলার চাইও যে আমি এইটা দেবো, বায়ার কোনো মতেই নেবে না, না আমি নেবই না প্রোডাক্ট, আপনার কাছে ওটা নেই মানে আমি নেবো না। বা সেলারও যদি মনে করো এডুকেট হলো, তাহলে একসময় কি করবে, মনে করো কিছু কম্প্রোমাইজ করবে, 10 টাকার জায়গায় বিস্কিটের প্যাকেট 12 টাকা রাখবে, সে দরকার হলে 1 টাকা নিজের কাছ থেকে দেবে, 1 টাকা বাইরের কাছ থেকে নেবে। এই এডুকেশনটা প্রচন্ড প্রয়োজন গ্রিন কেমিস্ট্রি, যতই না এটা হচ্ছে সেটা হবে না। আজ তুমি একটা গ্রামের দিকে যাচ্ছ, এখানে তো ছেড়ে দাও, মানে ওই 1 টাকার জন্য 8 আনা পর্যন্ত এক্সট্রা কেউ দেবে না। মানে বাজারে বলছি, বাজার করতে গেলে 8 আনা পর্যন্ত এক্সট্রা কেউ দেবে না। এই এডুকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যতক্ষণ না পর্যন্ত লোকে এই সম্বন্ধে জানতে না পারছে, এটা এতটা বেশি ডেভেলপ হবে না। হ্যাঁ, তো এটাই তো নিয়ম। ওই কোনো জিনিস হচ্ছে ফ্রিতে পাওয়া যায় না, এটা ঠিক। সেটা হচ্ছে খারাপ জিনিস, এটা হচ্ছে বাই প্রোডাক্ট। আর ভালো জিনিসটা হচ্ছে প্রোডাক্ট। ফ্রিতে কোনোটা পাওয়া যায় না, আমি একবারও বলছি না। বাট খারাপ জিনিস অলওয়েজ বাই প্রোডাক্টই হয়, আর ভালো জিনিসটা হচ্ছে প্রোডাক্ট। হ্যাঁ, এইটাই হচ্ছে গ্রিন কেমিস্ট্রির একটা বড় দিক। দেখো, আমরা তো ওষুধ খাই, মানুষ দেখবে ওষুধ খাওয়ার জন্য পাগল হয়ে যায়, যে না আমার জ্বর হয়েছে বা কিছু হয়েছে, একটা ওষুধ খেয়ে নেবো। ওষুধটা কি আলটিমেট? এটা তো একটা কেমিক্যাল। আর কি কিছু আছে? এটা তো কেমিক্যাল।
বাট আমরা সেই কেমিক্যালটা সম্বন্ধে কি সত্যি কথা বলতে খুব ওয়াকিবহল যে অ্যাকচুয়ালি দেহে কি কাজ করছে, জ্বর কমিয়ে দিয়েছে, অ্যাডভার্স এফেক্ট কে জানে? কেউ জানে না। এইটাই হচ্ছে এডুকেশনটার প্রয়োজন আছে, যে আমার সত্যি কি আমার এইটুকু জ্বর হয়েছে, আমার কি প্যারাসিটামল খাওয়াটা প্রয়োজন আছে? প্যারাসিটামলের পরিবর্তে আমি কি খেতে পারি? এটাও তো দেখা দরকার। তাই এই জিনিসগুলো এডুকেশনটা কেউ জানে না। এইটার প্রয়োজন আছে অনেক। গ্রিন কেমিস্ট্রি ইম্পর্টেন্ট কেন? একটা হচ্ছে এনভায়রনমেন্টাল বেনিফিট, যেটা তোমরা সবাই বলেছো যে গ্রিন কেমিস্ট্রি লিডস টু ক্লিনার ওয়াটার, এয়ার অ্যান্ড সেফার কনজিউমার প্রোডাক্টস। কেন? একটা ইন্ডাস্ট্রি আছে মনে করো, একটা কারখানা, সেই কারখানার ম্যাক্সিমাম ওয়েস্টেজ কোথায় যায়? ল্যান্ডফিলসে। তাহলে কি দূষিত হচ্ছে? ল্যান্ড দূষিত হচ্ছে। প্রচুর এরকম কারখানা তোমরাও দেখেছো, দেখবে নিউজ চ্যানেলে আছে, সরাসরি ড্রেনেজ সিস্টেম আছে, একদম নদীতে গিয়ে মিশেছে। কি দূষিত হচ্ছে? জল। প্রচুর কারখানা আছে। গুজরাটে যদি যাও, গুজরাট এত ক্লিন সিটি বলে, কিন্তু যদি যাও, আমি যেরকম অঙ্কলেশ্বরে ছিলাম কয়েকদিন, দেখবে মানে এরকম তাকালে দেখবে ওপরটা পুরো কালো হয়ে আছে। দিল্লি তো খবরেই আছে যে একদম পুরো স্মোক বা কালো হয়ে গেছে। কিসের জন্য হয়েছে? ইন্ডাস্ট্রি, এয়ার পলিউশন। তাহলে আলটিমেটলি এগুলো কিসে মানে আসছে কোত্থেকে? সবই তো ডিপেন্ডস অন কেমিস্ট্রি। কোনো না কোনো কেমিক্যাল রিঅ্যাকশনস হয়েছে, সেখান থেকে আসছে। এখানে গ্রিন কেমিস্ট্রির অবদান প্রচন্ড বেশি। এইখানেই ইম্পর্টেন্সটা আছে। আমি ওইখানেই যদি বাই প্রোডাক্টসটাকে বন্ধ করে দিতে পারি, আমি বাই প্রোডাক্ট ট্রিট করছি না, কিন্তু আমি বলছি তুমি বন্ধই করে দাও, বাই প্রোডাক্ট তৈরি হবে না। বা মনে করো কোনো এই যে এগুলো স্মোক গুলো তৈরি হচ্ছে, সেগুলো হার্মফুল নয়, সেটা তো মানে হার্মফুল কিছু একটা স্মোক আছে, সেটা তৈরিই হবে না। বা মনে করো যেটা ওয়াটারে গিয়ে মিশছে, সেই যে বাই প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা টক্সিক নয়, সেটা বায়োডিগ্রেডেবল, তাহলে আমার ওয়াটার পলিউশনও হবে না। তাহলে এই যে ধরনের কনসেপ্টটা, এটাই হচ্ছে, এই জন্যই গ্রিন কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট, যে আমরা যেটা তৈরি করছি সেটাকে ট্রিট করবো, এটা একবারও গ্রিন কেমিস্ট্রির কনসেপ্টই নয়। যে তো হওয়ার পরে আমি ট্রিট করবো, এটা নয়ই কনসেপ্ট। গ্রিন কেমিস্ট্রির কনসেপ্ট হচ্ছে আগেই বন্ধ করে দেবো, আমি প্রিভেন্ট করবো সব জিনিস। পুরোটা তো হবে না, 100% হতেই পারে না, কিন্তু একসময় গিয়ে তো সেটা কমে তো যাবে। লোক যদি ধীরে ধীরে এডুকেট হয়, তাহলে একসময় গিয়ে তো ওটা কমবে, ড্রাস্টিক্যালি কমে যাবে। সেটাই অ্যাকচুয়ালি প্রয়োজন, যেটা অ্যাকচুয়ালি ফরেন কান্ট্রি অলরেডি এটা ফেস করে গেছে। তারপরে কি আছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট। যেটা বলছিলাম যে সরকার এই দিকে এখন প্রচন্ড পরিমাণ, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছি, এইটার উপরে প্রচন্ড চাপ দিয়ে আছে যে ডেভেলপমেন্টটা সাস্টেনেবল হওয়া উচিত। সাস্টেনেবল মানে এটা নয় যে আমি আজকে একটা জিনিস করলাম এবং আমি হিউজ প্রফিট পেয়েছি, এনভায়রনমেন্টালের প্রচন্ড ক্ষতি হয়েছে, এটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলা হয় না। আমি আজ যেটা পেয়েছি তার প্রফিট ফিউচার জেনারেশনও পাবে, এটাকেই বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাই এখন যে সরকার যেটা আছে, মানে ভারত সরকার এখন করছে, বাইরের দেশেও মানে প্রচুর এটাকে নিয়ে হয়। সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রচন্ড বেশি পরিমাণে এখন গুরুত্বপূর্ণ, আর এর জন্য মানে গ্রিন কেমিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে হিউম্যান ওয়েলফেয়ার। আবারও বললাম যে হিউম্যান কথাটা আমরা উল্লেখ করেছি, বাট হিউম্যান শুধুমাত্র এখানে কিন্তু নয়, হোল ইকোসিস্টেম, সেখানে পশু পাখি মানুষ মানে ওয়াটার বডি সবকিছুই এখানে আছে, যাদেরকে রক্ষা করা উচিত। যাদেরকে রক্ষা করা উচিত শুধুমাত্র এটার জন্যই যে কারণ ওই ইকোসিস্টেম মানে এই পিরামিডটাকে ব্যালেন্স করার জন্য, যদি ওটা বিগড়ে যায় তাহলে সবকিছুই বিগড়ে যাবে, তাহলে কোনো কিছুই ঠিক থাকবে না। তাই সবকিছুই যে ব্যালেন্স করার জন্য এইটার প্রয়োজন আছে। মানে এখানে আমি হিউম্যান লিখলেও আমি দুজনে সবকিছু লিখে রেখেছি, যেখানে এনভায়রনমেন্টে সবকিছুই আছে লিভিং। গোলস অফ গ্রিন কেমিস্ট্রি, যেগুলো গোলস, মেইন যে গোল সেটা কি? পলিউশন কমানো, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট কমানো, এটাই তো। এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট যেটা আছে সেটাকে একেবারে কমিয়ে দেওয়া। আমি এখনো বলিনি ওই জন্য জিরো করে দেওয়া, কারণ আমরা জানি যে এত তাড়াতাড়ি জিরো তো হতেই পারে না, আর জিরো নিয়ারলি মানে ইম্পসিবল, জিরো হয় না। তাই ওই জন্য আমরা উচ্চারণটা কি করছি দেখো, রিডিউস অ্যাডভার্স এনভায়রনমেন্টাল এফেক্ট। অনেক জায়গায় তোমরা পড়তে পারো যে এলিমিনেট হয় না দেখো কোনো জিনিস, ওই জন্য আমরা এটা লিখেছি রিডিউস। আর এই কারণে এই গ্রিন কেমিস্ট্রির একটা দিক হচ্ছে কি, কোনো জিনিস দেখবে ফিক্সড ওয়ার্ড হয় না। কেন হয় না? কারণ এটা হচ্ছে রিসার্চ বেসড। এখনো গ্রিন কেমিস্ট্রি রিসার্চ তো অনেক বাকি, সবে তো শুরু হয়েছে। ওই জন্য কি হয়, এগুলো সব রিসার্চ বেসড ওয়ার্ড। আমরা যদি এরকম কোনোদিন জানতে পারি যে আমরা এলিমিনেট করতে পারছি, তাহলে এলিমিনেট লিখবো সেই দিন। কিন্তু এখনো পর্যন্ত কি হচ্ছে, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাকে আমরা রিডিউস করছি। আরে 1 থেকে আগে 10 যাবে, তারপর তো গিয়ে 100 পাবে। 1 থেকে কি সরাসরি 100 পাবে? তা তো আর হবে না। তুমি তো ধীরে ধীরে শিখবে, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 করে তো আজকে এখানে এসে পৌঁছেছো। তুমি তো দুম করে আর জন্মানোর পরে সরাসরি ক্লাস 5 এ ভর্তি হবে। তাই ধীরে ধীরে আগে কমাতে হবে, তারপরে গিয়ে আমরা এলিমিনেশনের দিকে যাব। তাই আমরা একদম প্রিলিমিনারি স্টেজে আছি। এইখানে আমরা কি করেছি দেখো, ট্রাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড ইনোভেটিভ চয়েস অফ ম্যাটেরিয়াল অ্যান্ড দেয়ার কেমিক্যাল ট্রান্সফরমেশন। এইখানেই বলছিলাম যে কোনো একটা জিনিস মনে করো আমি বেনজিন থেকে তৈরি করছি। এই বেনজিন থেকে যখন তৈরি করছি, আমি কিন্তু জানি বেনজিন কতটা ক্ষতিকর। বা মনে করো কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়েছে যেখানে বেনজিন তৈরি হয়েছে, এটাও হতে পারে যে বেনজিন আমার ডিজায়ার্ড প্রোডাক্ট নয়। বলো এবার বলো, দুটো জায়গায় আমি কি ইনোভেটিভ অ্যাপ্রোচ করতে পারি? একটা জায়গায় যেখানে বেনজিন তৈরি হয়েছে, আর একটা জায়গায় যেটা হচ্ছে বেনজিনকে নিয়ে আমি কাজ করছি। বলো ইনোভেটিভ অ্যাপ্রোচ আমার কি হতে পারে গ্রিন কেমিস্ট্রি অনুযায়ী? যেখানে বেনজিনটাকে আমি ইউজ করছি, সেখানে কি হতে পারে, বেনজিনকে ইউজই করবো না।
অল্টারনেটিভ ফিডস্টক ইউজ করতে পারি, ইথিলিন ইউজ করছি বা কিছু ইউজ করছি যেগুলো হচ্ছে আমার লেস হ্যাজার্ডাস। একবারও বলিনি নন হ্যাজার্ডাস, আমি আবারও বললাম গ্রিন কেমিস্ট্রির কনসেপ্ট কিন্তু এটা নয় যে আমরা হ্যাজার্ডাসই ইউজ করবো না, এটা নয়, লেস হ্যাজার্ডাস, আমরা ইম্প্যাক্ট কমাতে চাইছি তাই লেস হ্যাজার্ডাস আমি ইউজ করলাম, এটা ওখানে হতে পারে, এটা অল্টারনেটিভ সোর্স। যেখানে বেঞ্জিন তৈরি হচ্ছে সেটা কি হতে পারে, দু রকম হতে পারে। একটা হচ্ছে বেঞ্জিন যেখানে তৈরি হচ্ছে বাই প্রোডাক্ট আমি আইসোলেট করতে পারছি না, এটা হতে পারে। যদি আইসোলেট করতে না পারি তাহলে অন্য কোনো একটা রিয়েজেন্ট আমি ওখানে ইউজ করতে পারি যেটা বেঞ্জিনকে অন্য কিছুতে ট্রান্সফর্ম করে দেবে এবং বেঞ্জিন হিসাবে থাকছে না এবং সেটা হ্যাজার্ডাস নয়, এটা তো হতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এটা এক ধরনের গ্রিন কেমিস্ট্রি, যে বাই প্রোডাক্টটাকে যেখানে বেঞ্জিন তৈরি হচ্ছিল আমি সেটাকে চেঞ্জ করেছি, বেঞ্জিন তৈরি করিনি, সামথিং কোনো একটা তৈরি করেছি বা সেটাকে ব্রেক করে দিয়েছি, যেটা তৈরি হয়েছে বাই প্রোডাক্ট সেটা আর এ নয়, মানে তোমার হ্যাজার্ডাস নয়, তাহলে এটা এক ধরনের গ্রিন কেমিস্ট্রির ফিল্ড। আর কি হতে পারে, আর একটা হতে পারে যদি আমি আইসোলেট করতে পারি যে গ্রিন বেঞ্জিনটা এসছে এবং পিওর বেঞ্জিন আমি সেটাকে পেয়েছি, সেটাকেই আমি আবার অন্য রিঅ্যাকশনে কাজে লাগাবো, তাহলে ওয়েস্টেজটাকে আমি ইউজ করে নিচ্ছি, আমি যে ওয়েস্টেজটাকে আমি পেয়েছি সেটাকে আমি কি করছি আবার রিডিজাইন করছি, আবার ওটাকে ইউজ করছি, রিইউজ করছি, তাহলে এটা এক ধরনের ইউজ হতে পারে। তাই এগুলো হচ্ছে গ্রিন কেমিস্ট্রির কনসেপ্ট। তুমি তো বাই প্রোডাক্ট আইসোলেট করতেই পারবে, আইসোলেট বলছি সরি, মানে বাই প্রোডাক্ট কি এসছে সেটা তুমি জানতে পারবে, সেটা অবশ্যই জানতে পারবে, মানে সেটা তোমার তা নাহলে তোমার রিসার্চ কোথায় আসছে, বাই প্রোডাক্ট যেগুলো আসছে এগুলো তোমায় জানতে হবে অ্যাকচুয়ালি, যদি জানতে না পারো তাহলে কি করে হবে, ওখানে অনেক আছে, বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফি আছে, এনএমআর আছে, ক্রিস্টালোগ্রাফি আছে, ক্রিস্টালাইজেশন আছে, ওগুলো ফেলে তুমি কি বাই প্রোডাক্টও কি এসছে সেটা তুমি জানতে পারবে, ওটা তোমায় জানতে হবেও, ওটা জানতে পারলে এবার সেটাকে নিয়ে কাজ। রিনিউয়েবল ম্যাটেরিয়াল যেটা বলছিলাম যে আমরা যে ফিডস্টক গুলো আছে ওগুলোকে আমরা চেঞ্জ করব, আমরা যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করছি হতেই পারে সেটা মনে করো হ্যাজার্ডাস নয়, এটা তো হতেই পারে যে হ্যাজার্ডাস নয়, সেটা ভালো মনে করো ম্যাটেরিয়াল বা ভালো কেমিক্যাল আছে, কিন্তু যে পার্টিকুলার জিনিসটাকে ইউজ করছি বা পার্টিকুলার এলিমেন্টটাকে ইউজ করছি মনে করো সেটা রিনিউয়েবল নয়, নন রিনিউয়েবল, তাহলে কি সেটা আমি হরদম ইউজ করতে পারবো, সেটা নয়, তাহলে তার জায়গায় আমাকে অন্য কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। বুঝতে পেরেছো? মানে মনে করো যার ফিডস্টক মানে ইনট্যাক্ট, যার ফিডস্টক হচ্ছে আমার নন রিনিউয়েবল, তাহলে সেইটাকে আমরা চেঞ্জ করতে পারি, তাহলে সেটাও এক ধরনের গ্রিন কেমিস্ট্রি। কেন? কারণ আজকে আমরা ইউজ করছি, 50 বছর পরে 100 বছর পরে কি সেটা থাকবে? হতেই পারে আর থাকলো না, তাহলে আমাদের অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে, প্রোডাক্ট আমার ওটাই দরকার কিন্তু আমার এনভায়রনমেন্টকে ইম্প্যাক্ট হবে না, তার সত্ত্বেও অন্য আমি ম্যাটেরিয়াল দিয়ে ওটাকে তৈরি করবো, সেটা আমায় দেখতে হবে, তাহলে সেটা হচ্ছে একটা গ্রিন কেমিস্ট্রির ফিল্ড বা গোল। ডেভেলপমেন্ট অফ নিউ সিনথেটিক রুট, এই জায়গাতেই আমি সবগুলো ঢুকেছি, অনেকগুলো গোল আছে এর মধ্যেই আমি সবগুলো রেখেছি, দেখো রেখেছি ডেভেলপ প্রসেস দ্যাট আর লেস প্রোন টু টক্সিক কেমিক্যাল রিলিজ। অনেক সময় দেখবে স্মোক তৈরি হয়, এমন একটা স্মোক তৈরি হয়েছে, আমরা অনেক সময় প্রোডাক্ট দেখি ডিজায়ার প্রোডাক্ট পেয়ে গেছি, আরে বাবা ওখান থেকে অনেক কিছু তৈরি হয়েছে আমরা জানিই না টক্সিক কেমিক্যাল তৈরি হয়েছে, বা মনে করো H2SO4 তৈরি হয়েছে আমরা ইনহেল করছি ওটাকে, এরকম তো হয় প্রচুর জায়গায়, দেখবে তোমরা ল্যাবে কাজ করোনি, ধোঁয়া কিছু একটা ধোঁয়া বেরোচ্ছে আমরা সেটাকে ইনহেল করছি, তাহলে সেটাকে কি সেটাকে সাবস্টিটিউট করতে হবে, এমন ভাবে করবো সেটা মানে সেটা টক্সিক থাকবে না অ্যাটলিস্ট, বা মনে করো ফায়ার ক্যাচি হবে না বা এক্সপ্লোশনস হবে না, রিডিউস হ্যাজার্ডাস সাবস্টেন্সেস যেটা অলরেডি বললাম, ইমপ্রুভ এনার্জি এফিসিয়েন্সি, মোস্টলি আমরা ক্যাটালিস্ট ইউজ করি এর ক্ষেত্রে, কারণ এনার্জি এফিসিয়েন্সি তোমায় যদি কমাতে হয় তাহলে ক্যাটালিস্ট ইউজ করতে হবে, অথবা মনে করো সাবস্ট্রেট বিভিন্ন ধরনের সাবস্ট্রেট বা সলভেন্ট চেঞ্জ করে সেটাকে আমরা কমাতে পারি, বাট ম্যাক্সিমাম জায়গায় আমরা গ্রিন কেমিস্ট্রিতে ক্যাটালিস্ট পড়বো। মিনিমাইজ বাই প্রোডাক্টস, কারণ বাই প্রোডাক্টস যদি আমি না কমাতে পারি তাহলে ওয়েস্টেজ আমরা কমাতে পারবো না, বাই প্রোডাক্টস কমাতেই হবে, ইল্ড এফিসিয়েন্সি তবেই বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়া মানেই হচ্ছে ইল্ড এফিসিয়েন্সি বাড়া, ইল্ড পার্সেন্টেজ বাড়া। আর একটা হচ্ছে ওয়েস্ট প্রিভেনশন, একবারও বলিনি ওয়েস্ট ট্রিটমেন্ট, আমরা ওয়েস্টকে প্রথমেই প্রিভেন্ট করব, আমরা যদি প্রিভেন্ট করতে পারি ওটাই গ্রিন কেমিস্ট্রির গোল, কারণ আমরা যদি প্রিভেন্ট করতে পারি তাহলেই এয়ার পলিউশন, তোমার ল্যান্ড পলিউশন বা মনে করো ওয়াটার পলিউশন এগুলো হবে না। কেন হবে না? আরে বাবা ভাবারই তো দরকার নেই যে ওটাকে কে ট্রিট করবে, আমার হচ্ছেই না ওয়েস্ট, তাই না? তাহলে যদি হয় তবে তো আমার ট্রিটমেন্টের ব্যাপার। কালকে ছুটি আছে তো? ও কালকে পড়াবো না, তাহলে আজকে এই অবধি করে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, কটায় ট্রেন? ঠিক আছে, করে ছেড়ে দিচ্ছি। বেরিয়ার্স টু ইমপ্লিমেন্ট গ্রিন কেমিস্ট্রি আছে, বেরিয়ার্স গুলো কি কি দেখো, একটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল। ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল কেন? কারণ একটা গ্রিন কেমিস্ট্রি তুমি যখন প্রথমে করতে হবে, যেটা বলছিলাম ওই প্লাস্টিক নিয়ে, সবসময় এটা হতেই পারে না, কারণ ভালো জিনিস তুমি একটা যখন করতে যাবে তখন স্বভাবতই কস্টিং বাড়বে, সব জায়গায় নয় বাট 90% কেসে, আমি একবার বলছি না সব জায়গায় বাড়বে, কারণ অনেক জিনিস এক্সপ্লোর হয়নি, যখন এক্সপ্লোর করবে দেখবে হয়তো কমেও হয়ে গেল, বাট প্রথম দিকে এটা বাড়বে, ঠিক আছে? তাই এখানে প্রথম দিকে একটা কস্টিং এর প্রচন্ড অসুবিধা আছে, ইকোনমিক্যাল অ্যান্ড ফাইনাল।
ফাইন্যান্সিয়াল, সেটা হচ্ছে হাই ক্যাপিটাল কস্ট, এটা 1 নম্বর আছে। সেকেন্ড হচ্ছে আনসার্টেনটি অফ ফিউচার বেনিফিটস। আজ আমরা মনে করো এইটা কোনো একটা রিঅ্যাকশন করেছি, বা মনে করো এই পলিথিন এইটাই একটা ভালো কথা বলি। মনে করো এই পলিথিন, আমরা তো একটা গ্রিন পলিথিন তৈরি করেছি, এটা কি গ্রিন পলিথিনই তো বলা যেতে পারে, যেটা ডিজলভ হয়ে যাচ্ছে। মনে করো অনেক সময় বলেছে ওয়াটারেও ডিজলভ হয়ে যাবে পলিথিনটা, বা বায়োডিগ্রেডেবল হবে। এর উপর রিসার্চ কিন্তু এখনো বাকি আছে। হতেই পারে এরও একটা অ্যাডভার্স এফেক্ট আছে, আমরা এখনো জানি না, তাই না? যদি এটা মনে করো কোনো সময়, মনে করো মার্কেটে আমরা চালিয়ে দিলাম, কোনো সময় লিক হলো, এটা লিক মানে জানতে পারা গেল যে এরও একটা অ্যাডভার্স এফেক্ট হচ্ছে, বায়োডিগ্রেড হওয়ার পরে একটা কিছু সামথিং ব্লা ব্লা একটা রিঅ্যাকশন হয়ে একটা কেমিক্যাল কম্পাউন্ড তৈরি করেছে যেটা ক্ষতিকর। কি হবে? পুরো ইন্ডাস্ট্রি কোল্যাপস হয়ে যাবে। তাই এটা কি হচ্ছে? ফিউচার আনসার্টেনটি বেনিফিটস। আমরা এখনো পর্যন্ত জানি না ওর বেনিফিট কি। কেন? কারণ আমরা তো সবে তো এটা রিসার্চ চলছে, তাই দুম করে একটা হাই কস্ট এলো এবং ফিউচার বেনিফিট জানি না, তাহলে চালানো মুশকিল। And reluctance to abandon sunk capital in mandated mitigation technologies. দুম করে তুমি একটা নতুন আইডিয়া নিয়ে যাবে কারোর কাছে, পুরোপুরি নতুন আইডিয়া, দুম করে কিন্তু কেউ মানবে না সেটা। কেন মানবে না? কারণ সবাই জানে আগের টেকনোলজিতে ওই জিনিসটা হয়ে যাচ্ছে। তুমি নতুন একটা জিনিস তাকে বলবে এবং তাকে বলছো না এটার কস্টিংও বেশি, বেনিফিট আছে বাট কস্টিং বেশি, তুমি কি রাজি হবে? তাহলে এটাই হচ্ছে প্রবলেম। কারণ আমি একটা ইন্ডাস্ট্রি চালাবো, মানে আমি একটা কারখানা খুলবো, ক্যাপিটাল কে দেবে? ক্যাপিটাল তো ইনভেস্টর দেবে, আমার কাছে তো নেই। তাহলে আমি একটা ইনভেস্টরের কাছে গিয়ে যদি অ্যাপিল করি, তাকে তো প্রথমে আমায় বলতে হবে যে আমার প্রফিটেবিলিটি কি, তাই না? কারণ আলটিমেটলি এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট লোকে অনেক পরে ভাবে, কারণ গ্রিন কেমিস্ট্রি কনসেপ্টই এসছে পরে। প্রথমে লোকে আগে কি ভাববে? প্রফিটেবিলিটি ভাববে, কারণ এডুকেশন পুয়ার এখনো পর্যন্ত। তাই প্রফিটেবিলিটি ভাবতে গেলে তারা ইনভেস্ট করতে চাইবে না। তাই এই ধরনের প্রবলেম আছে। দুটো ওয়ার্ড বলে ছেড়ে দেবো। রেগুলেটরি আছে। রেগুলেটরি মানে কি? রেগুলেটরি লজ। রেগুলেটরি লজের প্রচুর আছে। রেগুলেটরি এমফাসিস অন এক্সপোজার রিডাকশন, ল্যাক অফ রেগুলেটরি ইনসেনটিভস। নতুন কিছু করার জন্য কখনোই পয়সা আসে না। তুমি নতুন কিছু করার জন্য গ্রিন কেমিস্ট্রির জন্য একটা কিছু আবেদন করবে, স্যার আমি এটা করবো, ওসব দেবে না। কেন? একই জিনিস, আমরা জানি না বেনিফিট কি আছে। তোমাকে আগে পুরো জিনিসটা তাদের বোঝাতে হবে, না এইটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, ফিউচারে এত ভালো হবে। তুমি তোমার আগে পুরো জিনিসটা বোঝাতে হবে, তা না হলে তুমি গভর্নমেন্ট থেকে পয়সা স্যাংশন হবে না। হ্যাঁ, ফর গ্রিনার অল্টারনেটিভ অ্যান্ড ল্যাক অফ ফান্ডিং অফ রিসার্চ। রিসার্চের জন্য ফান্ডিং ভারতে খুবই কম, মানে তুমি নতুন একটা কিছু রিসার্চ করবে তার জন্য ফান্ডিং পাবে না। আর একটা কি, যেটা ও এটা বলছিল, এটা হচ্ছে টেকনিক্যালের প্রচুর অভাব আছে, টেকনিক্যাল জিনিসের। সেটা কি? ল্যাক অফ অ্যাভেলেবল সাবস্টিটিউটস ফর প্রবলেমেটিক রিঅ্যাকশনস। যে আমরা একটা সাবস্টিটিউট মনে করো খুঁজবো, এবি থেকে রিঅ্যাকশন হচ্ছে সিডি, এ একটা হচ্ছে আমার হ্যাজার্ডাস। এই এর করসপন্ডিং সাবস্টিটিউট কোনটা, তার নলেজ আমাদের খুব কম। এর সাবস্টিটিউট কোনটাকে আমরা ইউজ করতে পারি। ডিফিকাল্টি ইন অ্যাক্সেসিং এক্সিস্টিং টেকনিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক নলেজ। আমাদের যেটুকু নলেজ আছে, যে ডেটা কালেকশন আছে, তার উপরেও আমাদের অ্যাক্সেসিবিলিটি কম। অ্যান্ড ল্যাক অফ কেমিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং। আমরা জানি না এখনো পর্যন্ত কি করে কেমিক্যাল হ্যান্ডেল করতে হয়, কোন কেমিক্যালকে কিভাবে হ্যান্ডেল করব। কোনো একটা ফিউম যদি বেরিয়ে থাকে, নর্মালি এতে বলছি, ফিউমস মনে করো বেরিয়েছে, সেটা আমার নেওয়া উচিত কি উচিত নয়, কোন কেমিক্যালটাকে ইউজ করা উচিত, কোনটাকে ইউজ করা উচিত নয়, এগুলো আমরা জানি না। এগুলো হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস, যেটা হচ্ছে টেকনিক্যালের মধ্যে পড়ে। একটা হচ্ছে অর্গানাইজেশনাল আছে, যেটা ও বলছিল অর্গানাইজেশনের জন্য কি ইন্ট্রা অর্গানাইজেশনাল কনফ্লিক্টস বিটুইন ডিভিশনস। মানে কি? আজ তুমি একটা জিনিস বলবে, একটা অর্গানাইজেশনে প্রচুর ডিপার্টমেন্ট আছে, মনে করো ও সেলসে আছে, আর এ মনে করো রিসার্চে আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে ও আছে, ও মনে করো সেলসে আছে, ও মনে করো প্রোডাক্ট ম্যানেজার। এ কি বলবে প্রথমত গিয়ে? স্যার আমি একটা বার করেছি সলিউশন, আমাদের প্রোডাক্টটা ছিল 50 টাকার, আমরা বিক্রি করছি 100 টাকার, 50 টাকা আমাদের লাভ হচ্ছে, আমি এটা অল্টারনেটিভ বার করেছি, খুব ভালো, গ্রিন কেমিস্ট্রি এতে বার করেছি, বাট প্রোডাক্টটা স্যার কস্টিং একটু বেশি পড়ে গেছে, 65 টাকা পড়েছে। ও ম্যানেজারকে বলবে, ম্যানেজার গিয়ে কি করবে? সেলস বা মার্কেটিং এ গেল, সেলস মার্কেটিং এ গিয়ে কি বললো যে আমাদের এরকম একটা হয়েছে 65 টাকা, আমাদের প্রোডাক্ট মার্জিন কমে গেছে। না না হবে না, 35 টাকা ও প্রফিটে আমরা কি করব? বুঝতে পেরেছো তো? তাহলে এইটা হচ্ছে কি ইন্ট্রা অর্গানাইজেশনাল কনফ্লিক্ট। ওর মনে হতে পারে প্রায়োরিটি এনভায়রনমেন্ট, তার মনে হতে পারে প্রায়োরিটি আমার প্রফিট, কারণ আমার কোম্পানি চালাতে হবে, আমার বস আমাকে ঝাড়বে, 50 টাকার প্রফিটটাকে আমি 35 টাকা করে দিয়েছি। তাই এখানে কনফ্লিক্ট আছে, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ল্যাক অফ সাপোর্ট, তুমি সাপোর্ট পাবে না সবসময়, নতুন জিনিস করতে যাচ্ছ, ফিউচার বেনিফিট এখনো জানো না, নতুন জিনিস। ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং ইন সেলস এন্ড মার্কেটিং। এবার সেলস মার্কেটিং এ আন্ডারস্ট্যান্ডিংও কম, মানে তুমি সেটাকে কিভাবে বিক্রি করবে লোকের কাছে। তুমি 35 নিঃসন্দেহে 50 টাকার এটাকে তুমি 35 টাকা লাভ করাতে পারবে না, তুমি তোমার প্রোডাক্ট প্রাইসটাকে আবার বাড়িয়ে দেবে 115 টাকা। এবার লোকে কিনবে কেন? লোককে এবার বোঝাতে হবে। এবার এই লোককে বোঝাতে গেলে তাহলে এবার লোককে এবার এডুকেট করো। তাই ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং ইন সেলস এন্ড ম্যানেজমেন্ট, তুমি সেটাই করতে পারবে না। আর একটা হচ্ছে কালচারাল। কালচারাল এটা হচ্ছে খুব মারাত্মক, খুব মারাত্মক। কেন বলছি দেখো, ওই একটা লাইনই জাস্ট বলবো, ছেড়ে দেবো, বাকিটা এর পরের দিন থেকে এক্সপ্লেন করবো।
সেটা হচ্ছে কতজন বিশ্বাস করো আয়ুর্বেদিক বেটার দ্যান হোমিওপ্যাথি? কতজন বিশ্বাস করো? বিশ্বাস করো। মানে আয়ুর্বেদিকে ভালো কাজ হয় এটা কতজন বিশ্বাস করো বলো? ভালো কাজ হয় বিশ্বাস করো তুমি? বিশ্বাস করো না করো? মেবি। রিমা বিশ্বাস করো? আমি বিশ্বাসের কথা বলেছি। আয়ুর্বেদিক মানে কি? জড়িবুটি, পাতা, পাতার রস এইগুলোই মোটামুটি গাছ পাতা এইগুলো। বিশ্বাস করো কি করো না এটা? করোনি। তুমি? ঠিক আছে। বিশ্বাসের কথা বলেছি আমি। করো তুমি? করো। ঠিক আছে। মোর দ্যান 50% তো এখানে বিশ্বাস করে। কতজন আয়ুর্বেদিক খেয়েছো বলো? ২ জন খেয়েছে। বাকি কেউ খেয়েছো? খাওনি তো। এটাই হচ্ছে কালচারাল প্রবলেম। আমরা বিশ্বাস করি কিন্তু অ্যাডাপ্ট করতে পারি না। বিশ্বাস করে নিয়েছি হয়তো রিঅ্যাকশন হতে পারে কিন্তু অ্যাডাপ্ট করছি না আমরা ওটাকে। এইখানে কালচারাল প্রবলেম, নট এনাফ অ্যাওয়ারনেস ইন কেমিক্যালস কমিউনিটি। যারা কেমিক্যাল ইউজ করে তার মধ্যে প্রথমত হচ্ছে অ্যাওয়ারনেস নেই যে কোন কেমিক্যাল ইউজ করা উচিত, কোনটা ইউজ করা উচিত নয়। তুমি একটা ইন্ডাস্ট্রিতে ঢুকেছো, কোন কেমিক্যাল তুমি ইউজ করবে না কেউ কিছু বলে না। নট অন দ্য পার্টস অফ জেনারেল কনজিউমার। যে কনজিউমার নিচ্ছে, একটা মেডিসিন নিয়েছে মনে করো, আমরা নিয়েছি প্যারাসিটামল নিয়েছি, ডাক্তার বলে দিচ্ছে প্যারাসিটামল নিলে আপনার এই ক্ষতি হবে, বলেছে? বলেনি তো। কোনোদিন আমরা জানি কনজিউমার আমরা যেটা ইউজ করেছি তার মধ্যে কি কি আছে, একটা ম্যাগির প্যাকেটে কি কি কেমিক্যাল আছে জানি? আমরা জানি না। প্রিজারভেটিভ কি ইউজ করেছি জানি? ওর কি ক্ষতিকর আমরা জানি? জানি না। আমাদের কাছে কোনো ডেটাই নেই। কনজিউমার জানেই না যে আমাদের কাছে কি ক্ষতি হচ্ছে, তাই জন্যই তো এডুকেট নয়। মোর এক্সপেন্সিভ। তুমি যখনই কিছু নতুন করতে যাবে এটা এক্সপেন্সিভ হবেই, কারণ এক্সপেন্সিভ লোক পছন্দ করে না। নট রিগোরাস সায়েন্স। এটা রিগোরাস সায়েন্স নয়। রিগোরাস সায়েন্স মানে কি? এ আর বি দিচ্ছি আর সি তৈরি হচ্ছে, তা নয় তো। এটা এটা তো ফিল্ড অফ রিসার্চ, এটা ডিফারেন্ট। এই জিনিসটা কিন্তু প্রচুর হার্ডেলস আছে। আর এটা হচ্ছে লেস এফেক্টিভ, যেটা হচ্ছে আয়ুর্বেদিকের জিনিস। কনসেপ্ট আমরা সবসময় কি ভাবি বলো তো? আয়ুর্বেদিক কাজ করবে বাবা, ও বহুদিন পর কাজ করবে, এটাই কেন এলোপ্যাথি নিচ্ছি? আরে প্যারাসিটামল নে না বাবা, 2 ঘন্টায় জ্বর সেরে যাবে। এবার বুঝতে পেরেছো লোক কেন অ্যাডাপ্ট করতে পারে না? কারণ আজ গ্রিন কেমিস্ট্রি বেরিয়ে যাও। আজ গ্রিন কেমিস্ট্রি যে জিনিসটা আমরা এত বলছি, আজ যদি হয় লোক কি আজ রেজাল্ট দেখতে পাবে বলো? কখন রেজাল্ট দেখতে পাবে? 50 বছর পরে গিয়ে রেজাল্ট দেখতে পাবে। এই জন্যই লোক ইন্টারেস্টেড নয়। এটাই বললাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তুমি করছো কার জন্যে? তুমি করছো নেক্সট জেনারেশনের জন্য। ডেভেলপমেন্ট তুমি ভোগ করছো, কিন্তু তারা কি ভোগ করবে? তারা বিষটা ভোগ করবে, তার ওর অ্যাডভার্স এফেক্টটা তারা ভোগ করবে। তাই তুমি যেটা করছো সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট।